শ্রেণীর ছাত্রীরা, আশা করি ভালোই আছো তোমরা। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে আগের দিনকে যতটা পড়িয়েছি তারপর থেকে পড়ানো শুরু করছি। তোমাদের আগের দিনকে আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশের প্রশ্ন, সংক্ষিপ্ত যে প্রশ্ন 5 নম্বরের, সেগুলি সবকটি আলোচনা হয়ে গেছে। অর্থাৎ 4টে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, 4টে কোয়েশ্চেনের মধ্যে 4টে কোয়েশ্চেনে আলোচনা করা হয়ে গেছে। অনেকে তোমরা 4 নম্বর কোয়েশ্চেনের লেখা দেখিয়েছো, আর অনেকে দেখাওনি, এবং যারা দেখাওনি তাদেরকে বলবো তারাও দেখো বাড়িতে। এবং আদার্স যে আরও 3টে কোয়েশ্চেন আমি আলোচনা করে দিয়েছি, আশা রাখি সেগুলো 4 নম্বর কোয়েশ্চেনের মতোই লিখে কারেকশন করাবে। আচ্ছা, আমি আজকে লাস্ট, আর আজকের ভিডিওটাই আমার লাগবে আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশ শেষ করার জন্য, মানে গদ্যাংশ পড়ানো এবং প্রশ্ন উত্তর শেষ করিয়ে দেওয়ার জন্য আলোচনা করে। আমার আর 2টো ভাব সম্প্রসারণ বাকি রয়েছে। 2টো ভাব সম্প্রসারণ আলোচনা করলেই এই গদ্যাংশ থেকে যাবতীয় যা মোটামুটি কোয়েশ্চেন সেটা আলোচনা হয়ে গেল। এবং 1 নম্বর এবং 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আমি আগেই বলে দিয়েছি, আগের ভিডিও যদি ফলো করো দেখতে পাবে যে টেক্সট ভীষণভাবে ফলো করতে হবে। টেক্সট যদি না পড়ো তাহলে কিন্তু 1 নম্বর বা 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু তোমরা কেউই পারবে না। এবং তার জন্যই বলবো, প্রত্যেকটা তো টেক্সটের লাইন তুলে তুলে তো শর্ট কোয়েশ্চেন আসবে 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য কোনোভাবে বেছে কয়েকটি কোয়েশ্চেন করবো এরকম করা যাবে না। তার জন্য সবগুলি পড়তে হবে, এবং সবগুলো পড়ার মধ্যে প্রথমেই যদি টেক্সটটা ভালো করে পড়া থাকে তাহলে হচ্ছে যে অসুবিধা হবে না। আমি ভাব সম্প্রসারণের একটু দেখাই। 1 নম্বর ভাব সম্প্রসারণ দেওয়া আছে, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপ্লবাহা জায়ন্তে নাতু লোকস্য কদাপি বা বিপ্লবাহা। এই ভাব সম্প্রসারণটা আজকে আলোচনা করে দিচ্ছি। প্রথম ভাব সম্প্রসারণ। এখানে বলা হচ্ছে, প্রথমে স্টার্টিংটা, যেহেতু এটা ভাব সম্প্রসারণ 4 নম্বরের, প্রশ্নের মান 4 থাকে, সেই জন্য বিশাল কিছু মানে অনেকটা বড় করে লিখতে হবে এরকম কোনো ব্যাপার না। খুব অল্প সংখ্যক শব্দের মধ্যে বা কয়েকটি বাক্যের মধ্যে লিখলেই হবে। শুরুটা যেরকম, স্টার্টিংটা হঠাৎ করে কোথা থেকে নেওয়া হয়েছে একটু তো বলতেই হবে, যেটা এই পংক্তিটা কোথা থেকে নেওয়া হলো সেটা যেরকম প্রশ্নের অ্যান্সার স্টার্টিং যেরকম সেভাবেই লিখব। কবি ত্রিবিক্রম ভট্টের লেখা, এবং যদি মনে হয় তিনি কোন সময়কার কবি সেটাকেও আমরা মেনশন করে দেবো। 10ম শতাব্দীর কবি, এবং আর্যাবর্ত বর্ণনা নলচম্পু থেকে নেওয়া হয়েছে। এই নলচম্পুর 7টি উচ্ছ্বাস, এবং প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত হচ্ছে আর্যাবর্ত বর্ণনা। এবং তার সাথে এটাও বলবো যে এই পংক্তিটি আর্যাবর্ত গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনামের অন্তর্গত বা গৃহীত হয়েছে। দিয়ে ফার্স্ট প্যারা আমাদের কমপ্লিট হয়ে গেল। অবশ্যই প্যারাটাকে চেঞ্জ করবো, প্যারাটাকে চেঞ্জ করে লিখব। ভাব সম্প্রসারণটা কাকে বলে যদি একটু বলি, কোনো কিছু সম্প্রসারিত, মানে আমরা সম্প্রসারিতর অর্থ হচ্ছে খুব বিস্তারিতভাবে একটু লেখা, কিন্তু প্রশ্নের মান 4 থাকায় ভীষণভাবে বিস্তারিত 1 পাতা 2 পাতা ওইভাবে লিখে যাবো পাতার পর পাতা, তা নয়। মোটামুটি যেটা 2 লাইনে আছে সেটাকে আরেকটু বিশ্লেষিতভাবে আমরা লিখব, এবং সেখানে এটার উত্তরটা হবে, স্টার্টিং হয়ে গেল, প্যারা চেঞ্জ করে উত্তরটা হবে, আমরা দেখি ভারতবর্ষের 6টি ঋতু আমরা দেখতে পাই। প্রত্যেকেই আমরা জানি যে ভারতবর্ষে আমরা 6টি ঋতু দেখতে পাই। এই 6টি ঋতুর মধ্যে আমাদের সকলের কাছে, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে কবিগণ থেকে শুরু করে প্রত্যেকের কাছে বসন্ত ঋতু ভীষণভাবে জনপ্রিয় একটি ঋতু, এবং এই ঋতু নিয়ে প্রচুর কবিগণ আছেন যারা তাদের রচনা লিখেছেন। এবং এই ঋতুই আরেকটি নাম হচ্ছে, মানে আরেকটা ভাবে আমরা চিনে থাকি ঋতুরাজ, মানে ঋতুদের মধ্যে রাজা হচ্ছে এই ঋতু, তাই না ঋতুরাজ বলা হয়। অনেক সময় বলা হয় এই ঋতু হচ্ছে মধুমাস, মানে আরেকটি নাম হচ্ছে মধুমাস এই ঋতুর। এরকম বহু নাম আছে। এবং এই ঋতুতে আমরা দেখি যে আমাদের প্রকৃতির সাথে সাথে মানুষেরও হয় কি, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ পরিবর্তন ঘটতে দেখা যায়, বা একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা মানবদেহে বা মানুষের জীবনেও যেরকম হয় সেরকম আমরা দেখতে পাই, প্রকৃতির ক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তনটা
দেখা যায়। এছাড়াও আরেকটা যেটা আমি বললাম, আগের লাইনে যেটা বললাম, যে প্রচুর কবি আছেন যারা কিন্তু এই ঋতুকে নিয়ে তাদের রচনা লিখে গেছেন। তার একটা উদাহরণ দিই, যেমন আমরা দেখতে পাই ভীষণ পরবর্তীকালে পড়বে, যদি সংস্কৃত নিয়ে পড়ো, যে কালিদাসের ঋতু সংহার। সেই ঋতু সংহারে কালিদাস কিন্তু এই ঋতুর যে মানে প্রভাব বা বর্ণনা তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। এরপর চলে যাচ্ছি এই বসন্ত ঋতু যে আমরা বলছি, বসন্ত ঋতুতে আমরা কিন্তু মানুষের যেরকম বহিরঙ্গ অন্তরঙ্গের পরিবর্তন হয় এই যে বলছি, চিত্তভূমিরও একটা বিশাল পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই। চিত্ত চয় হর্ষই তয় তয়, এই চিত্তভূমি যেটাকে বলছি সেটা কিন্তু চিত্ত কথাটির অর্থ হচ্ছে মন, মানুষের মন। এই চিত্তভূমি 5 প্রকার হয় বা 5টা স্টেপ আমরা চিত্তভূমি দেখতে পাই। সেটা আরো ভেঙে বিস্তারিত হচ্ছে যে উঁচু ক্লাসে মানে পরবর্তীকালে মানে যদি পড়ো কেউ তাহলে জানতে পারবে যে 5টা চিত্তভূমি কি কি। ওটার অনেক ডিসকাস আবার আছে, অতটা দূর আমি যাচ্ছি না, আমি শুধু খালি বলে দিলাম যে চিত্তভূমি 5 প্রকার। এবং এই চিত্ত মানে হচ্ছে মন। চিত্ত দুটো বানান হয়, একটা হচ্ছে চয় হর্ষই তয় রফলা, সেই চিত্র আলাদা, যেটাকে আমরা ছবি আঁকা এরকম বলছি। আর আমি এখন যে চিত্রের কথা বলছি, মন যেটাকে বলছি, তার বানানটা হচ্ছে চয় হর্ষই তয় তয়। এই চিত্ত কথার অর্থ হচ্ছে মানুষের মন। মনের ওপর কিন্তু একটা বিশাল পরিবর্তনও লক্ষ্য করা যায় এই ঋতুতে। এবং দেখা যায় যে এই ঋতু মানে এই যে তোমাদের ভাব সম্প্রসারণে আছে, এখানে বলছে বৃক্ষ শাখা বিপ্লবাহা, অর্থাৎ এই ঋতুতে আমরা দেখতে পাই প্রকৃতির যে পরিবর্তন বলছি, গাছের পাতা ঝরে যায়। এবং গাছের পাতা যেমন ঝরে যায় একদিকে, আরেকদিকে আমরা দেখতে পাই গাছের নতুন পাতা হয় বা জন্মায়। ঠিক সেইভাবে এখানে দেখো বিপ্লবাহা, এই বিপ্লবাহা কথাটির মধ্য দিয়ে দুটি অর্থ আমরা পাই। একটা পল্লবা যে কথাটা, এই পল্লবা কথাটার অর্থ হচ্ছে যে পাতা শূন্য বা পত্র শূন্য বা পাতা ঝরে যাওয়া অর্থে বলা হচ্ছে। আরেকটি এখানে পল্লবাহা কথাটা হচ্ছে যে বিশেষণ হিসেবে পল্লবাহা কথাটি ব্যবহৃত হয়েছে, যেখানে আরেকটি অর্থ বোঝানো হচ্ছে যে পাতা গজানো, নতুন পত্র বা নতুন হচ্ছে পাতা গজাচ্ছে গাছে। এই বসন্তকালে কিন্তু আমরা দুটি দেখতে পাই, যেমন একটা দেখতে পাই যে গাছের পাতা ঝরে যাচ্ছে, আবার অপর দিকে কিন্তু দেখা যায় যে নতুন পাতা কিন্তু গাছেতে হচ্ছে জন্মাচ্ছে বা দেখা যায় যে গজাচ্ছে। এই যে বসন্তকাল, এই বসন্তকালটা ঠিক কোন সময় আসে? ফাল্গুন এবং চৈত্র মাসে, এই দুটি মাস কিন্তু আমরা বসন্তকাল দেখতে পাই। দেখো এখানে বলছে ফাল্গুনে মাসে বৃক্ষ শাখা বিপ্লবাহা, অর্থাৎ এই যে বললাম গাছের পাতা ঝরে যায় এবং গাছের পাতা নতুন গাছের পাতা জন্মায়, সেখানে লক্ষ্য করে দেখবে ফাল্গুন মাসে কিন্তু এই দুটি কিন্তু দেখা যায়, মানে ফাল্গুন মাসের পক্ষে এই দুটি সমপ্রযোজ্য বলা যেতে পারে। ঠিক সেইভাবেই আর্যাবর্ত দেশে কবি এই উপমাটা এই কারণেই দিয়েছেন, ঠিক একইভাবে দেখা যায় আর্যাবর্ত দেশেও মানুষের মধ্যে বিপ্লবাহা মানে বিপদের কোনো লেশ মাত্র নেই। অর্থাৎ এতটাই আর্যাবর্ত দেশ সুশাসনের দ্বারা সেই দেশের প্রজারা এতটাই শান্তিতে বসবাস করে যে যেখানে মানে কবি বলেছেন বসন্তকালের সাথে তুলনা করেছেন, যেখানে বলেছেন কবি যে এই দেশে প্রজারা শান্তিতে বসবাস করে এবং এখানে বিপদের কোনো লেশ মাত্র দেখা যায় না। অর্থাৎ বসন্তকাল যেরকম একটা আনন্দমুখর, আনন্দময়, সমৃদ্ধ, শান্তিতে পরিপূর্ণ একটি ঋতু, ঠিক সেইরূপভাবে এই আর্যাবর্ত দেশের মানুষজনরাও যেন খুব শান্তিময় এবং আনন্দমুখরভাবে, সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে তারা জীবনযাপন অতিবাহিত করে। তাই জন্যে এই উপমার সাহায্যে আর্যাবর্ত বর্ণনামের যে বা আর্যাবর্ত দেশের, আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশে আর্যাবর্ত দেশের প্রজাদের সুখ শান্তি সমৃদ্ধিকে এবং বিপদের যে লেশ মাত্র নেই, এটাকে বোঝানোর জন্যই কবি কিন্তু এই উপমাটি দিয়ে আমাদের
তুলে ধরেছেন বা এই উপমাটি দিয়েছেন আমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তাহলে কমপ্লিট, এখানে ভাব সম্প্রসারণ কমপ্লিট হয়ে গেল 1 নম্বর। আর কিছু লেখার দরকার নেই, যেটুকানি বললাম সেটুকানি শুনবে, শুনে নিজের ভাষা দিয়ে এই যে অর্থটা যে কিভাবে কম্পেয়ার করেছে কবি বসন্ত মানে ঋতুরাজ বসন্তের সাথে বা মধুমাস বসন্তের সাথে আর্যাবর্ত দেশের প্রজাদের সুখ সমৃদ্ধি বা বিপদের যে রেশ মাত্র নেই, তারা একদম নিরাপদে বাস করে। ঠিক যেরকমভাবে বসন্তকালে হচ্ছে যে সুখ সমৃদ্ধি আমরা অনুভব করি, ভোগ স্বাচ্ছন্দ্য পাই, ঠিক সেভাবেই এই দেশের মানুষেরাও ওইভাবে ভোগ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করে, এটাকে তুলে ধরেছে। নিজেরা শুনে বুঝে নিজেদের ভাষায় লিখবেন। নেক্সট আমি পরের ভাব সম্প্রসারণে চলে যাচ্ছি। প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল, একটু দেখিয়ে দিই। দেশাহ পুণ্যতমদেশাহ কস্যাসৌ ন প্রিয় ভবেৎ যুক্ত অনু ক্রোশ সম্পর্ণৈর্য জনৈরিব যোজনৈহি। অর্থাৎ এই ভাব সম্প্রসারণটা বলার আগে আমি বেশ কিছু ক্লাস, যদি প্রিভিয়াস ক্লাস আমি চলে যাই, একদম চলে যাচ্ছি ক্লাস 7-এর ইতিহাসে। তোমরা প্রত্যেকেই মাৎসন্যায় পড়েছো, মাৎসন্যায় এই ওয়ার্ডটাও তোমরা পড়েছো এবং কাকে বলে এর সম্পর্কে বিস্তারিত কিন্তু পড়ে এসছো ক্লাস 7-এ। এবং পরেও ইতিহাস পড়তে গিয়ে এই মাৎসন্যায় কিন্তু আমরা জানি, শব্দটা বারবার এসছে। মাৎসন্যায় কাকে বলে বা কি বিক্রান্ত, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি মনে করানোর জন্য। আমরা দেখি ধনীরা দরিদ্রদের উৎপীড়ন করত বা নিপীড়ন করত। কিরকম ভাবে? যে তারা ধনীরা বা যারা অর্থ সম্পদশালী তারা কিন্তু দরিদ্রকে গ্রাস করে নিত। এই যে ঘটনা, এবং দরিদ্রকে গ্রাস করার ফলে যে রাজ্যে এই ঘটনাটি ঘটতো দেখা যেত, সেই রাজ্যটি কিন্তু ধ্বংস হয়ে যেত। সেই রাজ্যটির রাজা কঠোর যে সুশাসন এবং তার ফলে ধনীরা হচ্ছে দরিদ্রদের গ্রাস করে নেওয়া, তার ফলে রাজ্যটি ধ্বংসের সম্মুখীন হতো। এইটাই হচ্ছে মাৎসন্যায়ের মূল বিষয়বস্তু। আমরা পরবর্তীকালে পড়লে, সংস্কৃত নিয়ে পড়লে দেখতে পাবো মনুসংহিতাতেও 7ম অধ্যায় আমরা একটা মাৎসন্যায়ের পোর্শন একটা পড়ব। সেখানেও ঠিক এইভাবেই বলা হয়েছে যে ধনী ব্যক্তিরা দরিদ্রকে গ্রাস করে নিত। এবং এই প্রসঙ্গটি এই একটা কারণেই নিয়ে আসা যে এই দেশ আর্যাবর্ত দেশ, এটি একটি এমন দেশ যেখানে কিন্তু এগুলি দেখা যেত না। তার প্রসঙ্গে একটা আমি বলি যে আমরা জানি একটা কথা আছে, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ আমাদের মা বা জন্মভূমি বা মাতৃভূমিকে আমরা কিন্তু স্বর্গের চাইতেও বেশি ভালোবাসি বা বেশি আমরা প্রায়োরিটি দিই। সেখানে কিন্তু আমরা সবসময় বলি যে স্বর্গের থেকেও আমাদের প্রত্যেকের নিজেদের মা বা যেখানে আমরা জন্মগ্রহণ করছি বা বড় হচ্ছি, যেই সংস্কৃতি নিয়ে আমরা বড় হচ্ছি বা যে ভূমিতে আমরা বেড়ে উঠছি, সেটা কিন্তু সবসময় স্বর্গের থেকে শ্রেষ্ঠ। তাই জন্য কিন্তু এই একটা প্রবাদে একটা কথাই আছে, যেটা আমি বললাম, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। এটা আমরা বলেই থাকি। এই প্রসঙ্গে বলবো যে এই যে আর্যাবর্ত দেশ, সেখানে রাজার সুশাসন আছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু কোনো প্রজারা দুঃখ কষ্টে কিন্তু থাকতো না, বা এরকমও দেখা যেত না। যেখানে বললাম মাৎসন্যায়ের কথা হঠাৎ করেই বললাম, এই প্রসঙ্গে বললাম যে এই আর্যাবর্ত দেশে যে সমস্ত প্রজারা বসবাস করতে, তারা কিন্তু এইরকম অর্থশালী ব্যক্তিদের হাতে বা দরিদ্ররা ধনী ব্যক্তিদের কাছে গ্রাস হয়ে যেত না। তারা কিন্তু কোনো বিপদের সম্মুখীন হতো না। ধনী দরিদ্র উভয়ই যেন একসাথে মিলেমিশে মানে বসবাস করতে, এবং প্রত্যেকেই যেন বেশ সম্পদশালী, এবং হচ্ছে তারা দান ধ্যানেতে, তারা এই কর্মে নিজেদেরকে নিয়োজিত রাখতো। শুধু দান ধ্যানই নয়, তারা ধর্মকর্মে নিয়োজিত থাকতো নিজেদেরকে,
এবং ধর্মকর্ম দান ধ্যানের সাথে সাথে তারা কিন্তু ভোগ বিলাসেও নিজেদেরকে নিয়োজিত করে রাখত। তাহলে বাৎসল্যের মতো যেরকম সেইভাবেও সেই ঘটনা এই দেশে যেরকম দেখা যায় না, এবং আমরা দেখতে পাচ্ছি রাজার তো অবশ্যই সুশাসন আছে, সুশাসন ব্যবস্থাকে তারা কিন্তু অত্যন্ত তৃপ্তির সাথেই তারা কিন্তু বা একটা ভালো মনোভাবের সাথে তারা কিন্তু সেই জায়গাটাকে গ্রহণ করত, যার ফলে এই রাজ্যে বা এই দেশেতে কোনো রকম বিপদের কোনো লেশমাত্র দেখা যেত না। প্রজারা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেই তারা জীবন অতিবাহিত করত। এটা বারবারই কবি তুলে ধরেছে। শুধুমাত্র যে তারা সুখ শান্তি অনুভব করে জীবনযাপন করতো তা নয়। দেখো, আমাদের ভারতবর্ষে একদম উত্তর দিকে হচ্ছে হিমালয়, এবং হিমালয় থেকে আমরা দেখি যে হিমালয় যেরকম আছে, এবং আমরা এই দেশেতে দেখতে পাই গঙ্গা নদী বয়ে চলেছে। এই গঙ্গা নদীর পবিত্র জল আমরা কিন্তু দেখতে পাই যে শিবের আগের দিনকে আমরা বললাম যে শিবের জটা জাল একদম ধুইয়ে দিয়েছে, ধৌত করে দিয়েছে। শুধু গঙ্গা নদী যে বয়ে গেছে তা নয়, এই দেশ থেকে দেখো নর্মদা, কাবেরী, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু এরকম বহু নদী কিন্তু আমাদের এই দেশের উপর দিয়ে বয়ে চলেছে। একদম এটা তো গেল উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে আমরা দেখি বিন্ধ্যাচল পর্বত। সেখানেও আমরা দেখতে পাই প্রত্যেকটা জায়গা কিন্তু দেখো পবিত্র একটা ভূমি। শুধু পবিত্র ভূমিই নয়, এই দেশের বহু ভূমিটি মানে এই দেশের ভূমিটি বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, এবং সেই যে বিস্তৃত হয়ে আছে পবিত্রতার সাথে কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে। তাই বলাই বাহুল্য যে এই দেশ কিন্তু আমাদের পুণ্যভূমি। কবি বারবারই বলেছেন এই দেশ পুণ্যভূমি। তাহলে এই দেশ কার না প্রিয় হবে না, এই দেশ সকলের কাছে প্রিয়। এবং সেই প্রসঙ্গে বলা হয়েছে যে এই দেশ যেরকম আমাদের পুণ্যভূমি, এই দেশ হচ্ছে আমাদের পবিত্র একটি স্থান। কবি বিভিন্ন উপমার সাহায্যে এটাকে বারবার তুলে ধরেছেন। নেক্সট যে 2 নম্বর ভাব সম্প্রসারণ, সেটার ব্যাখ্যাটা বললাম। এটা তো মাঝে মানে শেষে তোমরা ব্যাখ্যাটা দিচ্ছ, এবং ঠিক আগের ভাব সম্প্রসারণের মতোই প্রথমে স্টার্টিং যেটা বারবার আর বলছি না, প্রথমে স্টার্টিংটা যেটা তোমরা আগের ভাব সম্প্রসারণে দিচ্ছ, কাল লেখা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাকে অ্যাড করে দিও। এবং দুটো ভাব সম্প্রসারণ কমপ্লিট, আলোচনা করা কমপ্লিট। আগের দিন মানে পরপর 4টে কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি, এবং আজকে দুটো ভাব সম্প্রসারণ আলোচনা করে দিয়েছি। মোটামুটি আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশ থেকে যাবতীয় যা প্রশ্ন মোটামুটি আলোচনা আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমি অবশ্যই নেক্সট গদ্যাংশ আমি পড়ানো শুরু করেছিলাম বনগত গুহা, তার প্রথম প্যারাটা আমি পড়িয়েছিলাম। পরের দিন থেকে প্রথম প্যারার পর থেকে আমি আবার পড়াতে শুরু করব। এখানে আরেকটা কথা আমি বলি, বেশ কিছুদিন আগে আমি তোমাদের টেক্সট পড়াতে গ্রামার পোর্শনে এক কথার প্রকাশ বলে একটা টপিক আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম, এবং বলেছিলাম 5টা 10টা 15টা 20টা যার যেরকম মুখস্থ আর কি করার জায়গা, সে সেইভাবে প্রত্যেক দিন 5টা 10টা 15টা 20টা করে মুখস্থ করবে। যেহেতু এটা তো অনলাইন ক্লাস, সামনাসামনি সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নেই, সেই জন্য তো আমি বুঝতে পারছি না যে তোমরা মুখস্থ করছো কিনা বাড়িতে। তবে এটা আশা রাখি যে তোমরা মুখস্থ করছো, এবং সেই প্রসঙ্গেই বলবো যদি মুখস্থ না করে থাকো তাহলে মুখস্থ করা শুরু করে দাও। যদি মনে করো যে ঠিক পরীক্ষার সময় গিয়ে মুখস্থ করবে, তখন দেখবে হিউজ পড়া হয়ে গেছে। শুধু এই সাবজেক্টই তো নয়, আদারওয়াইজ আরও সাবজেক্টগুলো পড়ার আছে, এবং অন্যান্য টিচাররাও তোমাদের পড়াচ্ছেন, এবং সেখানে তারাও কিন্তু হোমওয়ার্ক দিচ্ছেন, এবং সেটাও জমছে, এবং এখানের পড়াও জমতে থাকবে। দেখা যাবে পরীক্ষার সময় গিয়ে একসাথে অনেকটা, সেটা হচ্ছে নিজেদের পক্ষে খুব কষ্টদায়ক হবে তখন সেই মুহূর্তে মুখস্থ করতে। সেই জন্যে আমি আবারও বলবো, যদি না পড়ে থাকো পড়াশুনো করে দেবে, এবং যদি পড়তে থাকো তো খুবই ভালো কথা। সামনাসামনি থাকলে স্কুল যদি চলতো তাহলে অবশ্যই আমি পড়া ধরতাম, তাহলে বুঝতে পারতাম কারা পড়ছো না। কিন্তু যেহেতু সেই সুযোগ নেই, সেই জন্য আশা রাখি যে তোমরা পড়াটা বাড়িতে করছো। এবং আজকে আমি এটার সাথে সাথে গদ্যাংশটা শেষ করার সাথে সাথে
আমি আরেকটা টপিকটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, সেটাও বোঝার নেই বলেই আমি দিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু মুখস্থ করতে হবে এবং অনেক আছে। যেরকম এক কথায় প্রকাশ তোমাদের অনেক দেখিয়েছি এবং আশা করি সেটা তোমরা দেখছো যে কতগুলো আছে। ঠিক এইরকমই হিউজ পরিমাণ আরেকটি টপিকও আছে, যেটা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য। মানে আমি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। যেটা দেখাচ্ছি দেখে তোমরা বাড়িতে কিন্তু এক কথায় প্রকাশের মতোই এই শব্দ যুগলের যে অর্থ পার্থক্য সেটা মুখস্থ করতে শুরু করো। নিজেদের সুবিধার্থে 5টা 10টা 15টা করে মুখস্থ করবে। দেখো আমি একবার দেখাই। নেক্সট আমি পেজে চলে যাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকে দেখলে তোমরা, এবং আমি বলবো নিজেরাও বুঝতে পারছো কতগুলো করে আছে। সেই অনুযায়ী আমি বলবো এখন থেকে মুখস্থ করা শুরু করলে তবেই কিন্তু সেটা গিয়ে শেষ করতে পারবে, না হলে কিন্তু শেষ করতে পারবে না। শেষে গিয়ে মনে হবে অনেক হিউজ হয়ে গেছে, পড়া জমে গেছে অনেকটা। সেই জন্যই যেগুলো বোঝানোর নেই, শুধুমাত্র মুখস্থর ওপর ডিপেন্ড করছে, সেগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। যেমন এক কথায় প্রকাশ এবং এই শব্দ যুগলের অর্থ পার্থক্য, যেটা আমি দিলাম আজকে তোমাদের, এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নিজেদেরকে মুখস্থ করতে হবে। যেহেতু বোঝানোর নেই সেই জন্য ফার্স্টেই আমি একদম দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে 5টা 10টা যে যেরকম মনে পড়বে সেরকমভাবে মুখস্থ করতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।